সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল জেড আয়োজিত নিয়মিত সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠান জেড ফোকাসে। আপনাদের সঙ্গে আছি আমি সাইদ খান। আলোচনার জন্য প্রতিদিনের মতো আজ আমাদের সাথে একজন অতিথি রয়েছেন। আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন দৈনিক সমকালের বিশেষ সংবাদদাতা রাজীব আহমেদ। রাজীব ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা জানেন জেড ফোকাসে আমরা প্রতিদিনই দিনের উল্লেখযোগ্য খবর এবং সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করে থাকি, অতিথির মুখ থেকে ব্যাখ্যা বিশ্লেষণ শুনে থাকি। আজ আমাদের হাতে অনেকগুলো খবর রয়েছে, অনেকগুলো বিষয় আছে, এগুলো নিয়ে আলোচনা করবার চেষ্টা করব। রাজীব আহমেদ, আপনারও চোখে পড়েছে যে গত কয়েকদিন ধরে রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে একটি হত্যাকাণ্ডকে ঘিরে বেশ আলোচনা সমালোচনা এবং এটি নিয়ে এই মুহূর্তে রাজনীতি বেশ তুঙ্গে। সব পক্ষই মুখোমুখি অবস্থানে আছে। পাথর মেরে ব্যবসায়ী সোহাগকে হত্যাকাণ্ডের নেপথ্যে কি, এটি এখনো পর্যন্ত চাঁদাবাজির ঘটনা পুলিশের তদন্তে এখনো পর্যন্ত বেরোয় আসেনি। তাদের ব্যবসায়িক দ্বন্দ্বের বিষয়টি মোটা দাগে উঠে এসেছে বলে পুলিশ জানিয়েছে। আরেকটি বিষয় হচ্ছে ঐক্যমত্য কমিশন ব্যর্থ হলে ব্যর্থ হবে ব্যর্থতা সবার, এটি ঐক্যমত্য কমিশনের ভাইস প্রেসিডেন্ট আলী রিয়াজ তিনি এটি বলেছেন। আরেকটি খবর রয়েছে অধস্তন আদালতের আওয়ামী লীগ আমলের 1841 বিচারক এখনো তারা বিচার প্রক্রিয়া সামলাচ্ছেন এবং এই বিচারকরাই কিন্তু গত 15 বছর বা তার কম বেশি সময় ধরে শেখ হাসিনার এই ফ্যাসিবাদকে প্রলম্বিত হওয়ার জন্য সহায়ক হিসেবে ভূমিকা পালন করেছেন এবং বিচার বিভাগকে একেবারে নাজুক পরিস্থিতিতে ঠেলে দিয়েছেন। রাজীব আহমেদ, আরেকটি সংবাদ আছে, আমরা এই তিনটি শুরু করি, তারপরে আমরা এই তিনটি দিয়েই শুরু করি। আমরা শুরুতেই শুরু করতে চাচ্ছি পুরান ঢাকার সেই ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ডের। ব্যবসায়ী লালচাঁদ ওরফে সোহাগ, ওনার যে হত্যার ঘটনা গত 9 জুলাইয়ের, সেই ঘটনা যেভাবে ঘটেছে, যে নৃশংস বর্বরচিত হত্যা, এই হত্যার ধরন আমি আজকে 16-17 বছর 18 বছর সাংবাদিকতায় বহু হত্যাকাণ্ড দেখেছি, কিন্তু এরকম নৃশংস বর্বরচিত হত্যাকাণ্ড অতীতে দেখা যায়নি বাংলাদেশে, প্রকাশ্যে দিবালোকে। তো একটি বিষয় আমার কাছে অত্যন্ত একেবারেই পরিষ্কার। রাজীব আহমেদ, আমি একটু শুরুতে প্রশ্ন করে রাখি এই জায়গাটিতে, আমি এখানে কি কোনো রাজনৈতিক ওইভাবে অ্যাফিলিয়েশন? না, আমি আপনাকে আসবো, এই জায়গায় আসবো যে ধরেন চাঁদার জন্য হত্যাকাণ্ড হলো বাংলাদেশে, আমরা সাধারণত বাংলাদেশ না সারা দুনিয়ায় কি দেখি, চাঁদার জন্য যদি কোনো এক্সটর্শনের ঘটনা ঘটে, চাঁদাবাজ যাবে, হামলা করে চলে আসবে, ধরে মিটফোর্ড হাসপাতালে নেওয়া, সেখানে বিবস্ত্র করা, তারপরে নৃশংসভাবে হত্যা, তারপরে সেই লাশের উপরে বর্বরতা, হত্যা নিশ্চিত করার পর লাশের উপরে বর্বরতা। এই ঘটনাগুলো না আসলে ব্যক্তিগত পর্যায়ে চরম আক্রোশ, জিজ্ঞাসা না থাকলে ঘটার কোনো কারণ নেই। পুলিশ যেটি বলেছে ইতিমধ্যে যে এখানে আপনার চাঁদাবাজির বিষয়টা তার ব্যবসায়িক দ্বন্দ্বটি পেয়েছে। আমি যে রিপোর্টগুলো দেখেছি এবং ওই এলাকার স্থানীয় যারা আছে তাদের সঙ্গে যে কথাগুলো বলেছি, আপনিও সরেজমিনে একবার গিয়েছি, তো এইখানে যে কথাটি বলা হচ্ছে, যে জিনিসটা আমি পেয়েছি, এখানে মহিন এবং অপু নামে দুইজন ব্যক্তি, অপু দাস আর হচ্ছে মহিন। তো অপু দাস এবং মহিন মিটফোর্টে তারা যে কর্মচারী সমিতি, এই অফিসটাকে ইতিমধ্যে একটা টর্চার সেলে পরিণত করেছে। তারা নানান জনের কাছ থেকে এক্সটর্শন করে এবং চাঁদাবাজি করে এবং নানান দোকানপাটে টাকা না দিলে তালা লাগায়, ওই জায়গায় ব্যবসার গত কিছুদিন যাবৎ তারা করতেছে, কয়েক মাস যাবৎ। তো বিষয়টা যেটা হচ্ছে যে এই সোহাগ কিন্তু তাদেরই বন্ধু ছিল এবং এই কর্মেরই বন্ধু। হ্যাঁ, এই কর্মেরই বন্ধু বলবো না আমি, ঠিক এই ব্যবসায়, ভাঙ্গারি ব্যবসা সংক্রান্ত কাজে তাদেরই একসময় বন্ধু ছিল, তাদের একই সিন্ডিকেট। তো সোহাগের এই দোকান যেটি, এখানে কিছুদিন আগে তালা লাগিয়েছিল অপু দাস। তারপরে এই তালা সোহাগ ভেঙে দোকানে ঢোকার পরে এই ঘটনা ঘটেছে। এখন সোহাগ মারা গিয়েছেন, তার প্রতি আমাদের সম্মান রাখতে হবে। সম্মান রেখে দিয়ে বলছি যে যারা গ্রেপ্তার হয়েছে তারা কিন্তু ক্যামেরার সামনে একটা বক্তব্য দিচ্ছে যে চাঁদাবাজির জন্য ঘটনা ঘটেনি বা ব্যবসার জন্য ঘটনা ঘটেনি, ঘটনা ব্যক্তিগত পর্যায়ে চরম রকমের দ্বন্দ্ব আছে। আমি দ্বন্দ্বটি জানতে পেরেছি, হ্যাঁ, একটি নারী ঘটিত ব্যাপার আমি শুনতে পেরেছি। তো তার কোনো তথ্য এখন একজন ব্যক্তি যেহেতু মারা গিয়েছেন, তার প্রতি সম্মান রাখার জন্য আমি বিস্তারিত বলছি না, তাকে তো সর্বোচ্চ সম্মানের জায়গায় আমরা রাখি। এখানে একজন ব্যক্তি অভিযোগ তুলছেন যে একজন তাদেরই আত্মীয় এক নারীকে এই নিহত ব্যক্তি নিপীড়ন করেছিলেন, সেটির প্রতিশোধ তারা নিয়েছে। আত্মীয় মানে কেমন আত্মীয়? তার ভাবি সম্পর্কীয় একজন আত্মীয়, তো তারই তারা এই প্রতিশোধ নিয়েছে।
এবং আর মানে এই নারীর সাথে এই যারা হত্যাকারী তাদের সম্পর্ক এখানে হত্যাকারীদের একজনের ভাবি। আচ্ছা আচ্ছা, আরেকটি বিষয় যেটা বলা হচ্ছে যে সেই মহিলা বিধবা এবং সেই মহিলার যে ব্যবসা সেটি সোহাগ সামলাচ্ছিলেন বা সোহাগ এটি দখল করেছিলেন। এই থেকে আসলে ঘটনার সূত্রপাত বলে আমি যতদূর জানতে পেরেছি। এবং পুলিশও যেটি বলছে যে ব্যবসায়িক দ্বন্দ্ব, আসলে ব্যবসায়িক দ্বন্দ্বটা ওই জায়গায় এবং সেই বিধবা নারীর ব্যবসাকে হ্যাঁ ওইরকমই একটা আর কি। যাই হোক, ওই যে আসামিরা হাজতে আছে তাদের একটা ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় এসেছে, যেখানে তারা বলছে যে তাদেরকে যখন জিজ্ঞেস করা হচ্ছে যে এরকম নৃশংসভাবে একটা মানুষ আর একটা মানুষকে কেন মারলো, কেন তোমরা মারলে, তখন তারা বললো যে যেই পরিবারকে পথে বসিয়ে দিয়েছে তাদেরও তো সুবিচার পাওয়ার অধিকার আছে, যেই নারীকে নিপীড়ন করা হয়েছে তারও তো বিচার পাওয়ার অধিকার আছে, তার বদলা কে নিবে, তারা বদলা নিয়েছে, এটি হচ্ছে তাদের ভাষ্য। এখন তাদের বক্তব্য সত্য এটা আমি বলছি না, বা এটা তো আদালতে প্রমাণ হবে, এটা তাদের দাবি, এটা তাদের দাবি। আপনি দাবি নিয়ে মানে ঘাটাঘাটি করেছেন? এটি এখন পর্যন্ত প্রমাণিত না, এখনো মানে কথার পর্যায়ে রয়েছে, দালিল কিছু পাওয়া যায়নি। কিন্তু দেখেন যে সোহাগের যে ঘটনা ঘটেছে এখানে কিছু দেখেন, সোহাগের ঘটনায় প্রথম যে নারী মামলা করতে এসেছিলেন সেই নারী সোহাগের সাবেক স্ত্রী। সোহাগের আরেকজন স্ত্রী রয়েছে বর্তমান। তো বাংলাদেশে তালাক হয়ে যাওয়ার পরে সাধারণত সাবেক স্ত্রী তো মামলা টামলা করতে আসেন না, এটা বাংলাদেশের আইন অনুযায়ী তার সাথে কোনো আইনি কোনো সম্পর্ক নেই। তো সোহাগের দুজন স্ত্রী, একজন সাবেক একজন বর্তমান, দুজন স্ত্রী না, স্ত্রী একজন সাবেক আর একজন বর্তমান। দুই সংসারেই কি তার বাচ্চা আছে? না, আগের সংসারে বাচ্চা নেই। তো সেই নারী মামলার বাদী হতে এসেছিলেন, পরে পুলিশ তার মামলাটি নেয়নি। পুলিশ তখন বলেছে যেহেতু আপনার সঙ্গে কোনো জানতে পেরেছিলেন, নামটা তো ভুলে গেছি। যাই হোক, এখানে কিছু পারিবারিক দ্বন্দ্ব আছে, কিছু ব্যবসায়িক দ্বন্দ্ব আছে, কিছু প্রতিশোধ। ওনার বর্তমান যে স্ত্রী, সেই স্ত্রী মামলার করতে আসলেন না কেন? না, পুলিশ পরে সব মিলিয়ে পুলিশ তার ভাইকে বাদী করেছে, পরে তার বোনকে বাদী করেছে। আচ্ছা আচ্ছা, মানে স্ত্রীকে বাদী করেনি, পুলিশই তার বোনকে বাদী করেছে, যেহেতু দুইজন স্ত্রী এবং কিছু পারিবারিক সমস্যা থাকার কারণে পুলিশ তার বড় ভাইকে, বড় বোনকে এই মামলার বাদী করেছে। আচ্ছা আচ্ছা, এরপরে কি অবস্থা? এখন আমাদেরকে অপেক্ষা করতে হবে যে এই ঘটনা ঘটেছে। তবে একটা জিনিস সব মিলিয়ে আপনার কাছে কি মনে হয়, এই ঘটনাটিকে একটি রাজনৈতিক ফ্লেভার দেবার? হ্যাঁ, রাজনৈতিক তৎপরতাই বলবো, রাজনৈতিক তৎপরতা। দেখেন বাংলাদেশে যেই পরিস্থিতিতে আমরা যে জায়গায় আছি, এখন তো জানা যাও একটা রাজনীতির অংশ হয়ে গেছে। সবাই যে যার রাজনীতি করার চেষ্টা করতেছে, কারণ ইলেকশন সামনে, সবাই যার স্কোর করার চেষ্টা করতেছে, একজন একজনকে ঘায়েল করার চেষ্টা করতেছে। তো এটা চলতেই থাকবে। কিন্তু একটা বিষয় যেটা হচ্ছে যে এই যারা, আপনি কি এর মধ্যে মিনিমাম কোনো রাজনীতি খুঁজে পেয়েছেন কিনা? দেখেন একটা বিষয় যেটা হচ্ছে যে আপনি রাজনীতি করেন, সমস্যা নেই, পলিটিক্স তো এরকমই, আপনি আরেকজন আপনার যে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীকে ঘায়েল করার চেষ্টা করবেন, কিন্তু একটা বিষয় হচ্ছে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীকে শত্রুতে পরিণত করেন না। দেখেন যে বাংলাদেশে যে ঘটনাটা গত 15 বছর ঘটেছে, যে রাজনৈতিক প্রতিযোগী রাজনৈতিক শত্রুতে পরিণত হয়েছিল এবং নির্মূল করার প্রচেষ্টা একজন আরেকজনকে, আমরা সেই জায়গা থেকে বেরোয় আসতে চাই। সেই জায়গাটা কি প্রকট হয়ে যাচ্ছে না? হ্যাঁ, আমরা দুঃখজনক বিষয়টা হচ্ছে যে এই গত জুলাইয়ে আমরা যখন সারা দেশ ঐক্যবদ্ধ ছিলাম, এই জুলাইয়ে এসে আমাদের মধ্যে একটা বিভক্তি দেখা যাচ্ছে, যেটি ছিল যে গত বছর ছিল জুলাই মাস, তো আশা করা হয়েছিল যে জুলাই মাস একটা ঐক্যের মাস হবে, একটা বৃহত্তর ঐক্য, একটা ঐক্যের মাস হবে। এখন ঐক্য বলতে কি যে আপনি একসঙ্গে নির্বাচন করবেন, একসঙ্গে সরকার গঠন করবেন না। ঐক্য বলতে হচ্ছে যে ভাই একজন আরেকজনের প্রতি শ্রদ্ধাটা থাকবে, আপনি সমালোচনা করবেন কিন্তু সমালোচনার স্ট্যান্ডার্ডটা থাকবে। কিন্তু একজন আরেকজনের সম্পর্কে যে অশালীন স্লোগান দিবেন, দুই পক্ষই বা তিন পক্ষই একজন আরেকজনের বিরুদ্ধে যা বলছেন সেটি বাংলাদেশের জন্য ভালো হচ্ছে না। আর একটা বিষয় যেটা হচ্ছে যে বাংলাদেশে চাঁদাবাজির সমস্যা আছে, এটা তো লুকানোর কিছু নেই। ওভার দ্য নাইট আপনি এটা দূরও করতে পারবেন না। ধরেন কিছুদিন আগে একটা কথা আপনি বলি, সেটা হচ্ছে যে এই যে চাঁদাবাজি দেখতেছেন, আমি কোনো দলের নাম বলতেছি না, কে করতেছে, এইটা কিন্তু গত 15 বছরের আমাদের সামাজিক অবক্ষয়ের একটা কুফল। সেটি হচ্ছে যে গত 15 বছরে চাঁদাবাজি এমন ভাবে প্রাতিষ্ঠানিকরণ করা হয়েছে, এখন ধরেন যে আগে যারা টাকা নিত তারা পালিয়ে গেছে, কিন্তু এই ব্যবসার ক্ষেত্রটা তো রয়ে গেছে। এখন ব্যবসাটা অন্য আরেকজন এসে দখল করার চেষ্টা করতেছে, আবার এমন লোক দখল করার চেষ্টা করতেছে, আপনি দেখবেন যে তার 5 আগস্টের কোনো ভূমিকা নেই, সে এখন একটা সাইনবোর্ড সামনে নিয়ে এসে দখল করতেছে। আবার যাদের 5 আগস্ট পরবর্তী আগে ভূমিকা আছে, তারাও কেউ কেউ এটার সঙ্গে যুক্ত হচ্ছে, কেউ কেউ আবার এদেরকে সাপোর্ট করতেছে, আশ্রয় দিচ্ছে, প্রশ্রয় দিচ্ছে। একটা
যেটা হয় যে অভ্যুত্থান পরবর্তী যে বিশৃঙ্খল পরিস্থিতি, আইন শৃঙ্খলার যে দুর্বলতা, আইন শৃঙ্খলার যে ভঙ্গুরতা, এই কারণে এগুলো হয়েছে। মানে এই পরিস্থিতি হবার কথা ছিল কিন্তু জুলাই 2000 মানে আগস্ট 2024 পরবর্তী সময় এরকম সিচুয়েশন তো হলে হয়তো তখন মানা যেত যে ল অ্যান্ড অর্ডার কন্ট্রোলে না, এখনো কিন্তু ল অ্যান্ড অর্ডার খুব কন্ট্রোল আছে। এক বছর পরে এসে এটি তীব্রতা পাওয়াটা, এটার কারণ আমি মনে করি যে রাজনৈতিক অস্থিতিশীলতা, আইন শৃঙ্খলার ভঙ্গুরতা। এক নম্বর হচ্ছে পুলিশ তো আপনার ভেঙে গিয়েছিল, সেই পুলিশকে আবার রিভাইভ করতে হচ্ছে। কাজটা কঠিন, আমি মানি, খুবই কঠিন কাজ। একটা বাহিনীকে পুরোপুরি রিভাইভ করা, 1,80,000 সদস্যের বাহিনীকে রিভাইভ করা, এটা খুবই কঠিন কাজ। কিন্তু এর জন্য যেটি দরকার সেটি এখন আপনি কিভাবে নেবেন জানি না, যে দ্রুত আপনার একটা পলিটিক্যাল সেটেলমেন্ট দরকার। এই সেটেলমেন্ট কি? সেটেলমেন্টটা হচ্ছে একটা ইলেকশন হওয়া। ইলেকশন হলে কি হবে? ইলেকশন হলে কি দেশের সব সমস্যার সমাধান হয়ে যাবে? না। ইলেকশন হলে আপনি জানবেন যে পাওয়ার আসছে তার 5 বছরের ম্যান্ডেট আছে। এখন কিন্তু আপনি জানেন না যে কতদিন আছে, কালকে কি হবে, পরশু কি হবে, প্রত্যেক দিন ক্ষমতা। হ্যাঁ, এই যে আনসার্টিনিটি অন্তত থাকবে না। আনসার্টিনিটি না থাকলে আস্তে আস্তে ডাস্টগুলো ডাউন হবে, একটা স্থিতিশীলতা আসবে। যে বিরোধী দলে যাবে সে জানবে যে আমি 5 বছরের জন্য বিরোধী দলে আছি। যে তৃতীয় বৃহত্তম দল থাকবে সেও জানবে যে 5 বছরের জন্য আমি আছি, আমাকে পরের 5 বছরের জন্য আমাকে সংগ্রামের জন্য প্রস্তুত হতে হবে। তখনও কিন্তু রাজনীতি থাকবে, একজন আরেকজনের মেলায়ন করার চেষ্টা করবে, একজন আরেকজনের ডিফেম করার চেষ্টা করবে, প্রতিযোগিতা থাকবে, প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কিছু কিছু ক্ষেত্রে শত্রুতাও থাকবে। কিন্তু এই যে এখন যেই সামনের সিটটা খালি, এই সিটটাতে তখন আর খালি থাকবে না। ওই সিটটাতে বসার জন্য যে প্রতিযোগিতা মাঝে মাঝে স্ট্যান্ডার্ডের নিচে নেমে যাচ্ছে, সেই জিনিসটা থাকবে না। এই জন্য একটা সংস্কারের মাধ্যমে দ্রুত নির্বাচনে যাওয়াটা জরুরি। কিন্তু এই যে দ্রুত নির্বাচনের জন্য সরকারেরও এক ধরনের মানসিক প্রস্তুতি এবং একেবারে প্রকাশ্যেই তারা প্রস্তুতির কথা ঘোষণা করেছেন সরকার। কিন্তু আমরা আমাদের হাতে একটি খবর আছে যে জাতীয় ঐক্যমত্য কমিশনের যে ধারাবাহিকভাবে বৈঠক চলছে, আলাপ আলোচনা চলছে, সেখানে এখনো পর্যন্ত ওইভাবে সন্তোষজনক কোনো অগ্রগতি হয়নি বিধায় জাতীয় ঐক্যমত্য কমিশনের যিনি সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ, তিনি বলেছেন ঐক্যমত্য কমিশন ব্যর্থ হলে ব্যর্থতা। দেখেন, মোটামুটি প্রায় অধিকাংশ বিষয়ই সমঝোতা হয়ে গেছে। এখন মাত্র দুইটাই তো মেজর ইস্যু, দুইটা বড় বিষয়ে পার্থক্য রয়ে গেছে। একটা হচ্ছে উচ্চকক্ষ, আর একটা হচ্ছে সাংবিধানিক নিয়োগগুলোর ক্ষেত্রে। আগে তো এখন যেটি হচ্ছে যে বিএনপি তো গতকাল স্পষ্ট করে জানিয়ে দিয়েছে উচ্চকক্ষ আনুপাতিক তারা মানবে না। তারা চায় যে নিম্নকক্ষের যে আসন হবে সেই আসনের অনুপাতে উচ্চকক্ষের আসন বন্টন। জামায়াত, এনসিপি, ইসলামী আন্দোলন, গণ অধিকার এবং বিএনপির যুগপৎ আন্দোলনের যারা বন্ধু ছিল, যেমন গণসংহতি বন্ধু ছিল, কি এখনো বন্ধু আছে, গণ অধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, জেএসডি, নাগরিক ঐক্য, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, তারাও চাচ্ছে যে পিয়ার পদ্ধতিতে উচ্চকক্ষ হোক। জামায়াত এবং ইসলামী আন্দোলন বলতেছে যে নিম্নকক্ষ পিয়ার হইতে হবে। আমি যতটুকু বুঝি রাজনীতি, তাতে বুঝি যে বিএনপিকে উচ্চকক্ষের পিয়ারে রাজি করাতেই নিম্নকক্ষের পিয়ারের চাপটা এই দলগুলো তৈরি করেছে। এখন অন্য দলও নিম্নকক্ষের পিয়ারের কথা বলতেছে, এটা বিএনপিকে আসলে রাজি করানোর জন্যই। বিএনপি যদি উচ্চকক্ষের পিয়ারে রাজি হয় তাহলে সেই ক্ষেত্রে আপনার একটা ইস্যু সলভ হয়ে যাবে। এখন আমি বিং এ জার্নালিস্ট যতটুকু জানি যে একটা মাঝামাঝি জায়গায় আনার জন্য রাজনৈতিক দলের সঙ্গে সরকারের এবং ঐক্যমত্য কমিশনের কিছু অনানুষ্ঠানিক বৈঠক হচ্ছে, পর্দার আড়ালে একটা সমঝোতার চেষ্টা চলছে। সেটি হচ্ছে যে 50% উচ্চকক্ষের 100 আসনের মধ্যে 50% নিম্নকক্ষের আসন অনুপাতে আর 50% ভোটের অনুপাতে, এরকম একটা আলাপ আছে। এবং বিএনপির দিক থেকে একটা ইঙ্গিত দেওয়া হয়েছে যদি এরকম হয় তাহলে আলোচনাটা চলতে পারে। আবার আরেকটা প্রস্তাব আছে যে নিম্নকক্ষে 2/3 মেজরিটি লাগবে সংবিধান সংশোধনে, আর উচ্চকক্ষে সিম্পল মেজরিটি 51% হইলেই সংবিধান সংশোধন করা যাবে। এই দুইটা বিষয় নিয়ে বিহাইন্ড দ্য কার্টেন কিছু সমঝোতা করার চেষ্টা চলতেছে, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে প্রধানমন্ত্রীর সাংবিধানিক নিয়োগে প্রধানমন্ত্রীর ক্ষমতাকে সীমিত করা। সর্বশেষ গত বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার সঙ্গে ঐক্যমত্য কমিশনের 2 জন শীর্ষ ব্যক্তি দেখা করেছিলেন। ওইখানে প্রধান উপদেষ্টা যে কথাটি বলেছেন, বাকি সংস্কার যেমন তেমন এটা হতে হবে। এখন বিএনপির যে বিএনপির স্ট্যান্ডটা হচ্ছে যে প্রাইম মিনিস্টারকে দুর্বল করা যাবে না, প্রাইম মিনিস্টারকে ক্ষমতা দিতে হবে, নাহলে প্রাইম মিনিস্টারের পক্ষে দেশ চালানো মুশকিল হবে। আবার এদিকে আরেক দিক থেকে যে আর্গুমেন্টটা হচ্ছে যে 7-8টা সাংবিধানিক প্রতিষ্ঠানের মধ্যে এবং আরো 7-8টা সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের মধ্যে মাত্র 3টা, এই 15-16টা প্রতিষ্ঠানের মধ্যে 3টা ইসি, দুদক এবং মানবাধিকার কমিশন, এই 3টা একটা এক্সক্লুসিভ কমিটি রাখা হবে, যেখানে প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেতা সহ অন্যরা থাকবেন। 7 সদস্যের কমিটি হবে, এই কমিটি নিয়োগ দেবে, আর বাকিগুলো প্রাইম মিনিস্টার এখন যেমন নিয়োগ দেন তেমনই দেন। এখন মুশকিলটা যেটা হচ্ছে যে জামায়াত, ইসলামী আন্দোলন এবং এনসিপি তারা একটা জায়গায় অবস্থান নিয়ে ফেলেছে, সেটি হচ্ছে যে যদি
এই সাংবিধানিক নিয়োগ এবং আপার হাউস পিয়ারের আনুপাতিক উচ্চকক্ষের বিষয়টাতে ফয়সালা না হয় তাদের মতো করে, তাহলে তারা নির্বাচনে যাবে না। তারা আমাদের গন্তব্য কোথায়, এইটাই তো এখন প্রশ্ন, যে তাহলে আমাদের আপনার কাছে কি মনে হয়, আপনার ব্যক্তিগত অবজারভেশন না, এটা তো আসলে নানান এন্ড থেকে যে তথ্য উপাত্ত পাচ্ছেন সবগুলো মিলিয়ে আমি যেটা মনে করতেছি যে তারা ইলেকশন বর্জন করবে, এখনো এরকম পর্যায়ে তারা নাই। তারা বেসিক্যালি আমার ধারণা এবং আমার ক্যালকুলেশন যে চাপ তৈরি করার জন্য তারা এই হুমকিগুলো দিচ্ছেন। এখন দেখা যাক, আলোচনা তো চলমান আছে। এখন এক্ষেত্রে পশ্চিমাদের এক ধরনের অবস্থান আছে এবং প্রতিবেশী রাষ্ট্রগুলোরও এক ধরনের অবস্থান আছে। আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কিন্তু দেখেন ইউএসএ এবং ইউরোপিয়ান ইউনিয়ন যারা আছে, তারা যেটি সরকারের সঙ্গে দেখা করে বলেছে যে তারা সংস্কারকে সমর্থন করে, কিন্তু তারা ক্লিয়ার কাট বলে নাই যে এই দুইটা ইস্যুকে আমরা সমর্থন করি। সংস্কার তো একটি চলমান প্রক্রিয়া, সেটা তো সবাই, কেউ তো সংস্কারের বিরোধিতা করবে না। চলমান প্রক্রিয়া ঠিক আছে, কিন্তু বিষয়টা যেটা হচ্ছে যে এই যে ছোট দলগুলো আছে, জামায়াত, এনসিপি, ইসলামী আন্দোলন, আমি ছোট দলই বলছি এখন পর্যন্ত, নির্বাচন হলে বোঝা যাবে কে কত বড় দল। তো তাদের যেই ভাবনা সেটি হচ্ছে যে যেহেতু তারা সম্ভাবনা দেখছে কম যে সরকারে তারা যাবে, তারা বিরোধী দলে যাবে, এই জন্য তারা বিরোধী দলের যেন রাষ্ট্র পরিচালনায় বিরোধী দলের স্টেক যেন থাকে, বিরোধী দলের যেন অংশগ্রহণ থাকে, সেইটা নিশ্চিত করার জন্যই তারা বেসিক্যালি এই দুই জায়গায় প্রচন্ড চাপ তৈরি করতেছে। এবং তারা যেই বার্তাটা দিতে চাচ্ছে, যদি নির্বাচনে তারা না যায় তাহলে নির্বাচন অনিশ্চিত হয়ে যাবে। নির্বাচন কখন হবে, আসলেই কি অনিশ্চিত হয়ে যাবে? এখন এগুলো আসলে অনেক আগাম মন্তব্য করা হবে এই বিষয়ে। আপনি বললেন যে নির্বাচন আসলে অনিশ্চিত হবে কিনা, তবে আমার কাছে মনে হচ্ছে যে এই যে নির্বাচন বর্জনের হুমকি বা হুঁশিয়ারি বা যে কথা আসছে, এটি হচ্ছে যে বিএনপিকে রাজনীতি করানোর জন্য একটা চাপ প্রয়োগের কৌশল বলে আমার মনে হচ্ছে। দেখেন চরমনাইয়ের পীর যেমন আপনি চলছে, সংস্কারের আলোচনা চলছে, সংলাপ চলছে, তো সংলাপেই তো আপনি একজনের সঙ্গে আলোচনা করতেছেন কি চান না। তো চরমনাইয়ের পীর যে গত 28 জুন ঢাকায় এত বড় একটা সমাবেশ করলো, তো এখান থেকে এসে পিআর নির্বাচনের দাবি জানালো, তো এই দাবি তো ঐক্যমত্য কমিশনের সংলাপ থেকে জানানো যায়। এটা কেন করলো? যে 4-5 লাখ লোক ঢাকায় নিয়ে একটা বড় সমাবেশ করে, আসলে তো চাপ তৈরির পলিটিক্স, যে আমার পিছনে এত লোক আছে দেখো, আমি খালি বলতেছি না। আবার দেখেন যে জামায়াত 19 তারিখে একটা সমাবেশ করবে, 19 জুলাই। চরমনায় জামায়াত আবার একটা চাপে পড়েছে, চরমনায়ের পীরের যে সমাবেশ হয়েছে ওদিন, সে তো নিজেকে ইসলামী আন্দোলনের চেয়ে বড় দল মনে করে, সে এর চেয়ে বড় সমাবেশ করার চেষ্টা করবে। এবং এটা সে করার জন্য গত কয়েকদিন প্রচন্ড চেষ্টা করতেছে, যেন একে তো প্রমাণ করতে চাচ্ছে যে সে এর চেয়ে বড় দল, সে তার চেয়ে বড় দল। এবং আর একটা বিষয় হচ্ছে যে এই পিআর এর দাবিতে বিএনপির উপর একটা চাপ তৈরি করা, হাইপ তৈরি করা। আবার দেখেন যে সারা দেশে এখন এনসিপি পদযাত্রা করতেছে। তো পদযাত্রার তো মূল কথা ছিল কি? জুলাই পদযাত্রা, আপনি জুলাইয়ের বাণী করা, জুলাইয়ের বাণী প্রচার করা, জুলাইয়ের যে বার্তা ছিল সেই বার্তা গ্রামে গঞ্জে মানুষের কাছে পৌঁছে দেওয়া। কিন্তু সেখান থেকে কিন্তু এখন আসতেছে আপার হাউস পিআর এর দাবি, সাংবিধানিক নিয়োগের দাবি, মানে তারা তাদের রাজনীতিটাই, সবাই যার যার রাজনীতি করতেছে, সবাই যার যার রাজনীতি করছে। আবার কালকে ধরেন যে বিএনপি একটা প্রতিবাদ সমাবেশ করলো, তো প্রতিবাদ সমাবেশ তো বড় হওয়ার দরকার নেই, প্রতিবাদ সমাবেশ 2-4-5 হাজার লোক দিয়ে করা যায়। কিন্তু কালকে দেখেন একটা লাখো মানুষের সমাবেশ করলো নয়াপল্টনে। কেন করলো? তুমি করতেছো, আমিও করে দেখাইলাম যে আমিও একা না, যে তুমি পাওয়ার শো করতেছো, আমারও ক্ষমতা আছে, আমারও স্ট্রিট পাওয়ার আছে। সবাই যার যার এখন স্ট্রিট পাওয়ারটা দেখাচ্ছে, যাদের স্ট্রিট পাওয়ার আছে তারা দেখাচ্ছে। আবার দেখেন যে এই এনসিপি, ইসলামী আন্দোলন, জামাত, বিএনপি বাইরে তারা কি আপার হাউস পিআর চায় না? তারা কি প্রধানমন্ত্রীর ক্ষমতা চায় না? তাদের যার যার অবস্থান আছে, বা সিপিবির তো নিজস্ব অবস্থান আছে, তো তারা তাকে সমাবেশ করতেছে না। কারণ কি? তাদের স্ট্রিট পাওয়ার নাই, থাকলে তারাও দেখাইতো। এইটা রাজনীতির খেলা চলতেছে, যে যার কার্ডটা খেলতেছে, যার যে পাওয়ার আছে সে সেটা দেখাচ্ছে। তো আমি আশা করি যে জুলাইয়ের মধ্যে একটা সমাধান হোক। কিন্তু এই যে মনে করেন ক্ষমতার প্রদর্শন বা বিশাল বিশাল জনসমাবেশ করা, এটি আসলে জুলাই গণ অভ্যুত্থানে বাংলাদেশের যে ভবিষ্যৎ বাংলাদেশের যে ভাবনা ছিল, সেই ভাবনাকে আংশিক ফিকে করে দিচ্ছে কিনা? আমাদের সামাজিক নিরাপত্তা, দেখেন আমার সঙ্গে আমাদের জননিরাপত্তা, আমার সঙ্গে অনেকেই একমত হয় না, কিন্তু আমি একটা জায়গায়, এটা আমার নিজস্ব থিওরি, সেটা হচ্ছে যে সবাই বলে যে জুলাইয়ের শক্তিগুলোর ঐক্যবদ্ধ থাকতে হবে, বিএনপি, জামায়াত। আমি এটার সঙ্গে একমত না। আমি কেন একমত না? আমি যেটা বলি, যদি জামায়াত, বিএনপি, এনসিপি, অন্যরা যদি ঐক্যবদ্ধ থাকে, এটা একটা বিপদ আছে ভাই। বিপদটা যেটা হচ্ছে যে আওয়ামী লীগ তার যত এলাই ছিল সবার সঙ্গে এমনভাবে ঐক্যবদ্ধ ছিল যে সরকার ফেসিবাদী হয়ে গিয়েছিল। তো বিএনপি, জামায়াত, এনসিপি, ইসলামী আন্দোলন, যদি এদের এই যে পার্টিগুলো যাদের জনবল আছে, জনশক্তি আছে,
ধরেন বিএনপি অনেক বড়, তাদের বাকি ছোট ছোট যে যাই মাঝারি ছোট যাই আছে, এরা যদি সবাই এক সুরে থাকে, এক জায়গায় থাকে, তাহলে আওয়ামী লীগ প্রাসঙ্গিক, শেখ হাসিনা প্রাসঙ্গিক, অপোজিশন। এই যে আমরা দেখেন আজকে এই 20 মিনিট আলোচনার মধ্যে এই প্রথম আওয়ামী লীগ প্রসঙ্গ তুললাম, কারণ এদের এখন এক হয়ে গেলে দ্বন্দ্ববিরোধ চলছে, তখন প্রাসঙ্গিকতা হয়ে যায়। যদি এরা সবাই একসাথে থাকে তাহলে তো একমাত্র আওয়ামী লীগ অপোজিশন, আর তো কেউ নাই। আপনি দেখেন যে 10 বছর পার্লামেন্টে জাতীয় পার্টি অপোজিশন ছিল, তো জাতীয় পার্টি আর আওয়ামী লীগ একসঙ্গে অ্যালাইন ছিল বলেই তো বিএনপি প্রাসঙ্গিক ছিল। এরা যদি আলাদা আলাদা থাকতো, একটা বিশ্বাসযোগ্য বিরোধী দল, একটা বিশ্বাসযোগ্য সরকারি দল, তাহলে কি তৃতীয় কেউ আপনার আলোচনার রেশ ধরেই একটু প্রাসঙ্গিক থাকতো। আলোচনা করি, সেটি হচ্ছে যে গতকালকে রাজধানীতে একটি সমাবেশ হয়েছে স্বৈরশাসক হোসেন মোহাম্মদ এরশাদের প্রয়াণ দিবস উপলক্ষে। সেখানে জাতীয় পার্টির 4 অংশ এক হয়েছে। আচ্ছা, এবং তারা ভবিষ্যতে এক ধরনের এখানে একটা মজার বিষয় দেখেন, 4 অংশ এক হয়েছে কিন্তু জিএম কাদের নাই, জিএম কাদের অংশ নাই। তো 4 অংশ কারা ঐক্যবদ্ধ হয়েছে? যে 4 অংশ 3 অংশ বিভিন্ন সময় বেরিয়ে গেছে, আর সর্বশেষ গত কিছুদিন আগে যে 3 জনের জাতীয় পার্টি থেকে এক্সপেল করছে জিএম কাদের, তারা এক হয়েছে। তো আমি একটা জিনিস মনে করি, বহুদিন যাবতই বলছি যে জাতীয় পার্টি রাজনীতিতে আর খুব বেশি প্রাসঙ্গিক না। খুব বেশি না বলবো, মোটেই প্রাসঙ্গিক না, কারণ এই দলটি একেবারেই ক্ষয়িষ্ণু, ভোটের রাজনীতিতে হারিয়ে গিয়েছে। গত 15 বছর তারা আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করে বারবার পার্লামেন্টে গেলেও আপনি দেখেন যে সমঝোতার বাইরে কোনো আসনে জাতীয় পার্টি জামানত বাজার, মানে জাতীয় পার্টির এমপিরা আওয়ামী লীগের ভোটেই এমপি, বা কেটে দেওয়া ভোটে 14, 18 এবং 14 সালে শুধু একজন সালমা ইসলাম নিজের জিতেছিলেন নৌকার বিরুদ্ধে গিয়ে, আর 18 সালে যারা নৌকার বিরুদ্ধে গিয়েছিলেন কেউ জামানত বাঁচাতে পারেননি। এবার দেখেন 2024 সালে যে ডামি ইলেকশন হয়েছে, ডামি ইলেকশনে আওয়ামী লীগ 26 আসন ছাড়ছিল জাতীয় পার্টিতে, যেই 15টাতে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীরা দাঁড়িয়ে গেছে আওয়ামী লীগ নেতারা, সেখানে তাদের জামানত হারায় গেছে। তো জাতীয় পার্টি এখন আর প্রাসঙ্গিক না, তারা 4 ভাগ, ভোটের রাজনীতি প্রাসঙ্গিক না ভাই। ভোটের রাজনীতি যদি প্রাসঙ্গিক থাকতো তাহলে এই যে দলগুলা বিরাট বিরাট সমাবেশ করে দেখাচ্ছে, জাতীয় পার্টি দেখাতো না? আজকে 10 মাস চলে গেছে, নিশ্চয়ই তাদেরও দেখাবার কথা ছিল। রাজীব আহমেদ, আমরা আলোচনার শেষ দিকে আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করেই শেষ করব, সেটি হচ্ছে বাণিজ্যের বাইরে শর্ত নিয়ে মূল দর কষাকষি চলছে। মার্কিন যুক্তরাষ্ট্রের যে শুল্ক আরোপ, সেটি নিয়ে বাংলাদেশের পক্ষ থেকে একটি ডেলিগেট কিন্তু বেশ কিছুদিন ধরে ওয়াশিংটনে আলোচনা করছে, সিরিজ বৈঠক করছে। তবে গত পরশুদিন আমাদের একজন উপদেষ্টা বলেছেন যে শুধু বাণিজ্য নয়, আরো অনেক কিছুই রয়েছে এর পেছনে। মার্কিন, হ্যাঁ, এখানে একটা বিষয় যেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ যে আলোচনা করছে, এখানে একটা বিষয় হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র আলোচনা শুরুতেই একটা জিনিস শর্ত দিয়েছে, সেটা হচ্ছে এই আলোচনা নন ডিসক্লোজার এগ্রিমেন্ট, এই আলোচনা বাইরে প্রকাশ করা যাবে না শুরুতেই, শুধু আমরা বাইরে থেকে অনুমান করতে পারি। আচ্ছা, তো বাংলাদেশ সরকার আইনত বাধ্য এটা প্রকাশ না করার জন্য, কিন্তু যে আলোচনাগুলো শোনা যাচ্ছে সেটি হচ্ছে যে বাংলাদেশের উপরে যে 35% ট্যাক্স ট্রাম্প সরকার বসিয়েছে, এখানে শুধুমাত্র এই ট্রেড ডেফিসিটের কারণে না। দেখেন একটা বিষয় আমি শুরুতেই বলি যে বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি গন্তব্য আমেরিকা, এবং বাংলাদেশ সবচেয়ে বেশি রেমিটেন্স পায় আমেরিকা থেকে। আমেরিকাতে গত বছর আমরা $8.4 বিলিয়ন প্রোডাক্ট রপ্তানি করেছি, আমেরিকা থেকে আমরা $3.5 বিলিয়ন মতো আপনার রেমিটেন্স পেয়েছি। তো এই দেশটির সঙ্গে আমাদের নানান রকম স্বার্থ জড়িত, আমরা প্রায় $12 বিলিয়ন তাদের কাছ থেকে পাই, আর তাদের দেশ থেকে আমরা $2.2 বিলিয়ন আমদানি করি। তো আমেরিকার সঙ্গে আমাদের প্রায় $10 বিলিয়ন মতো একটা বাণিজ্য আমাদের উদ্বৃত্ত, তাদের ঘাটতি আছে। ভারতের সঙ্গে বা চায়নার সঙ্গে একদম সম্পূর্ণ উল্টা, যেমন চায়নার ক্ষেত্রে আমরা $16-17 বিলিয়ন মাল আমদানি করি, পাঠাই $1.5 বিলিয়ন, বিরাট ঘাটতি। ভারতের সঙ্গে এক্স্যাক্টলি সেম। তো আমেরিকার বাজারটা আমাদের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই জন্য আমেরিকার নানান শর্ত আমাদের সরকারকে যেই থাকুক মানতে হয়। তো এইখানে যে আলোচনাগুলো আসতেছে, সরকার, আমি সরকারি বক্তব্য বলছি না কিন্তু, কারণ সরকার প্রতিশ্রুতিবদ্ধ প্রকাশ না করার জন্য তো আমাদেরকে আমাদের দেশের স্বার্থকে দেখতে হবে। যেটি সংবাদ মাধ্যমে যে আলাপগুলো আছে এবং যে আলাপগুলো আসছে সেটি হচ্ছে ট্রাম্প সরকার যেটি চায় বাংলাদেশে যেন চীনের আধিপত্য বৃদ্ধি না পায়, বাংলাদেশের যেন চীনা বিনিয়োগ এবং চীনা বাণিজ্য বৃদ্ধি না পায়। তারা এই বাংলাদেশের 35% ট্যাক্স যে বসিয়েছে শুধু বাণিজ্যের ঘাটতির কারণে না, তারা দেখতে পাচ্ছে যে বাংলাদেশে ব্যবসা বাণিজ্যে চীনের ক্রমবর্ধমান উত্থান হচ্ছে, সেইটাকে তারা ঠেকাতে চাচ্ছে। আর একটা বিষয় যেটা হচ্ছে যে বাংলাদেশ কিন্তু চীনের রোড অ্যান্ড বেল্ট ইনিশিয়েটিভে শেখ হাসিনা আমলে যোগ দিয়েছিল। এখন দেখেন যে এখানে আমেরিকার কিন্তু একটা প্রশান্ত মহাসাগরীয় ইনিশিয়েটিভ আছে,
ইন্দো প্যাসিফিক। তো আমেরিকা অনেকদিনই চাচ্ছে যে বাংলাদেশ ইন্দো প্যাসিফিকের সঙ্গে যুক্ত হোক। তো ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির সঙ্গে যুক্ত হওয়ার আলাপও আমেরিকা করছে, যেগুলো আপনার আসলে তো এগুলোর সঙ্গে তো শুল্কের কোনো সম্পর্ক নাই, ট্রেডের কোনো সম্পর্ক নাই। সে চাচ্ছে যে বাংলাদেশ সহজ কথা, বাংলাদেশ তার পাশে থাকো, কোয়াডে ঢুকে পড়ুক। না, কোয়াড তো অন্য জিনিস, কোয়াড তো লোক আমেরিকা, জাপান, অস্ট্রেলিয়া আর ইন্ডিয়া, চায়নাকে ঘেরাও করে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি যেটা, সেটার মধ্যে ঢোকার জন্য। আর আরেকটা বিষয় যেটা হচ্ছে যে এখানে আপনি দেখেন যে আমেরিকা আরেকটা শর্ত বাংলাদেশকে দিচ্ছে, সেটি হচ্ছে যে আমেরিকা যখন কোনো দেশকে বা যখন কোনো সংস্থাকে, যখন কোনো প্রতিষ্ঠানকে স্যাংশন দিবে, বাংলাদেশ সেই প্রতিষ্ঠানের সঙ্গে ব্যবসা করতে পারবে না। এখন দেখেন যে আমেরিকা যদি কালকে, কথার কথা, কালকে যদি আমেরিকা চীনের উপর স্যাংশন দেয়, তো চীন তো আমার সবচেয়ে বড় আমদানির বাজার, ওইখান থেকে আমি সবচেয়ে বেশি পণ্য আমদানি করি, র মেটেরিয়াল আমদানি করি, এখানে যেগুলো অ্যাসেম্বল করে আমি আমেরিকাতে রপ্তানি করি, এবং আমাদের ইনভেস্টমেন্ট, হ্যাঁ আমাদের ইনভেস্টমেন্টের বিষয়। তো কালকে কি হবে যদি ট্রাম্পের তো ঠিক নেই, কালকে চীনের উপর একটা স্যাংশন দিয়ে দিল, তারপর আপনি কি করবেন? এটা তো একটা বড় বিষয়। দেখেন আরেকটা বিষয় হচ্ছে যে আমেরিকা শুধু বাংলাদেশ তো বাংলাদেশ, তার প্রতিবেশী মেক্সিকো এবং তার সবচেয়ে বিশ্বস্ত সহযোগী, বিশ্বস্ত বন্ধু, বিশ্বস্ত ভাই ইউরোপীয় ইউনিয়নের উপরে 30% ট্যাক্স চাপিয়ে দিয়েছে, এবং মেক্সিকোর উপরে। কেন? চীনের সঙ্গে সম্পর্ক কমাতে হবে। ভারত এই জায়গাটা একটা বাড়তি সুবিধা পেল, কারণ ভারত আর চীন হচ্ছে শত্রু, ভারতের এমনি চীনের সঙ্গে সম্পর্ক নাই এবং ভারত কম, এবং ভারত চায় চীন আরো চাপে পড়ুক। এই ফায়দাটা নিয়ে ভারত আমেরিকার কাছ থেকে কিন্তু 20%-এরও কম শুল্কে রাজি করাতে পেরেছে। যেসব বন্ধু, যেসব যারা চীনের বিজনেস বন্ধু বলবো না, বিজনেস পার্টনার, তাদের জন্য এইবারের এই ট্রাম্পের রেসিপ্রোকাল ট্যারিফ পলিসি একটা বড় পরীক্ষা হয়ে এসেছে। আপনি কাকে রাখবেন বন্ধু হিসেবে, কাকে রাখবেন? আমাদের অভ্যন্তরীণ রাজনীতিতেও তো এর প্রভাব, হ্যাঁ অভ্যন্তরীণ রাজনীতিতে ডেফিনেটলি এর প্রভাব পড়বে। কারণ দেখেন যে চীন একটা অন্যরকম দেশ, আগেই বলি, সেটা হচ্ছে যে দেখবেন যে চীনের সঙ্গে শেখ হাসিনার অত ঘনিষ্ঠতা, এবং শেখ হাসিনা মনে করতো যে চীন তারা টিকায় রাখবে, চীন তারা বাঁচায় রাখবে। যেই 5 আগস্ট ঘটলো, এই চীনের রাষ্ট্রদূত 6 তারিখ বিএনপির কার্যালয়ে গিয়ে ফুল দিয়ে শুভেচ্ছা জানালো, 8 তারিখ জামায়াতের কার্যালয়ে গিয়ে ফুল দিয়ে শুভেচ্ছা জানালো। আওয়ামী লীগের সঙ্গে তারা কোনো লেনা দেনা নাই। চীন তো বুঝে বিজনেস ভাই, চীনের এগুলো দেখেন একদম খোলাখুলি আলাপ। যেমন ইন্ডিয়ার অ্যাম্বাসেডার কি এখন পর্যন্ত বিএনপি জামাতের কাউকে গিয়ে শুভেচ্ছা জানিয়েছে বা এই আন্দোলনকে, জুলাই আন্দোলনকে মহান বলা বা কোনো একটা বিবৃতি কিছু তারা বলেছে, বা জুলাই অ্যাঙ্গেস আর কোনো কিছু আছে তাদের নাই? তারা এখনো শেখ হাসিনা নিয়ে আছে। চীন সাথে সাথে ভুলে গেছে কই কি ঘটছে। নতুন বাংলাদেশে তারা নতুন করে সবকিছু শুরু করেছে। এই দেখেন যে আমাদের জুলাইয়ের যেই এবারের যে জুলাই আমরা উদযাপন করছি, এখানে যে বড় বড় ড্রোন শো গুলো হচ্ছে, সবগুলোতে চীন সহায়তা করতেছে, তাদের ইঞ্জিনিয়ার পাঠাচ্ছে, তাদের ড্রোন পাঠাচ্ছে, এবং ফ্রি। আবার এই চীনই 2021 সালে যখন মুজিব বর্ষ পালন হয়েছে, তখনও তারা ইঞ্জিনিয়ার পাঠিয়েছে, টেকনোলজি পাঠিয়েছে, বিরাট বিরাট ড্রোন শো করার জন্য, শেখ হাসিনার গ্লোরিফাই করার জন্য, শেখ মুজিবকে গ্লোরিফাই করার জন্য। এটা চীনের পলিসি যে যখন যে থাকবে সে তার সঙ্গে বন্ধুত্ব রক্ষা করবে। আমেরিকাকে এই জায়গায় একটা ভিন্নতা দেখা যাচ্ছে, আর ভারত তো সবসময় হোস্টাইলি আছে এই ক্ষেত্রে। এখন দেখা যাক বাংলাদেশ কতটুকু ছাড় দিতে পারে, কারণ আপনি চাইলেই চীনকে অস্বীকার করতে পারবেন না। কারণ আমি যে র মেটেরিয়াল আনি সস্তায়, ইন্ডাস্ট্রি যেটা তেমন লাগবে, আমেরিকা যেটি চাচ্ছে সেটি হচ্ছে যে তার দেশ থেকে তুলা আমদানি করতে হবে গার্মেন্টসের। আমাদের গার্মেন্টসের তো একটা প্রধান র মেটেরিয়াল হচ্ছে তুলা, এটি তার দেশ থেকে আমদানি করতে হবে। তো বাংলাদেশ মোটামুটি রাজি হয়েছে যে তার দেশ থেকে আমদানি করতে হবে। এখন এই আমদানির উপরে 2% এআইটি আছে, অ্যাডভান্স ট্যাক্স আছে, সেটাও ডোনাল্ড ট্রাম্প বলে প্রত্যাহার জিরো করো। সোয়াবিন তার কাছ থেকে আমদানি করতে হবে, গম তার কাছ থেকে আমদানি করতে হবে। বাংলাদেশের প্রতি টন গমে, যেটি আপনার বাংলাদেশ ব্রাজিল থেকে আমদানি করতো, তার থেকে $24-25 বেশি দিয়ে প্রতি টনে, মানে প্রায় 3,000-3,500 টাকা বেশি দিয়ে চীনের আমেরিকার কাছ থেকে আমদানি করতে হচ্ছে। এখন ট্রাম্পের বক্তব্য হচ্ছে যে 5 বছরের মধ্যে একটা ভিশন থাকতে হবে, 5 বছরের মধ্যে দুই দেশের ব্যবসা যেন কাছাকাছি পর্যায়ে আসে। বাংলাদেশ এখন তাদের দেশে $8.4 বিলিয়ন রপ্তানি করতেছে, বাংলাদেশ $2.2 বিলিয়ন আমদানি করতেছে, এটা যেন কাছাকাছি পর্যায়ে আসে। এই জন্যই ট্রাম্প চাপ তৈরি করতেছে। আবার একটা ট্রাম্পের একটা বিষয় দেখেন যে সে রেসিপ্রোকাল ট্যারিফ বসায় বলে এত তারিখ থেকে কার্যকর, এবার এর আগের রাতে বলে না 90 দিনের জন্য স্থগিত, তারপরে আবার 90 দিনের আগে সে চিঠি পাঠায় কালকে থেকে কিন্তু কার্যকর, পরে আবার বলে না রাডিক্যাল চাপের মধ্যে, আবার পরে বলে না 1 মাস সময় দিলাম আলোচনা করার জন্য। তো দেখা যাক ট্রাম্প কি করেন। সেক্ষেত্রে রাজীব আহমেদ, এত সন্দেহ সংশয়, এত দ্বিধাদ্বন্দ্বের পরেও আমাদের একটা নতুন বন্দোবস্তের দিকেই এগোতে হচ্ছে, এবং আমরা যে জুলাই বসে আলোচনা করছি, ঠিক গত বছর এই সময় কিন্তু বাংলাদেশের রাজপথ ছিল উত্তাল।
জি আমি অনুষ্ঠানের সেই জায়গা থেকে শেষ পর্যায়ে যেমন আমরা 1 মিনিট সময় দেন, সেটি হচ্ছে আজকে সেই দিন, আজকে 15ই জুলাই। আপনার নিশ্চয় স্মরণ আছে গত বছরের 14ই জুলাই শেখ হাসিনা গণভবন থেকে যখন আন্দোলনকারী আমাদের এই শিক্ষার্থীদেরকে রাজাকারের নাতিপুতি বললেন, বাচ্চা বললেন, সেই 14ই জুলাই রাতের আমাদের বিদ্রোহের সূচনা, অভ্যুত্থানের সূচনা, 15 বছরের অপশাসন, দুঃশাসন, স্বৈরশাসনের বিরুদ্ধে মানুষ, ছাত্ররা সেদিন দাঁড়িয়েছিল। আজ সেই 15ই জুলাই, যেই দিন এখন বাজে 4টা, যেই দিন বেলা 2:30টার দিকে ওবায়দুল কাদের ধানমন্ডি 3 নম্বরে সংবাদ সম্মেলন করে বললেন যে এদেরকে জবাব দেওয়ার জন্য ছাত্রলীগই যথেষ্ট। এর আধা ঘন্টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই শিক্ষার্থীদের উপর বহিরাগতদের নিয়ে হামলা করলো ছাত্রলীগ, যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগ। এখন 4:15 বাজে। সেই দিন আমি শাহবাগে ছিলাম। এই সময়টাতে তখন শিক্ষার্থীদের উপরে বিজয় 71 হল, মহসিন হল, এখানে তুমুল হামলা চলছিল এবং রোকেয়া হলের এই দিক থেকে শামসুন্নাহর হলের যাওয়ার দিকে মেয়েদের উপর হামলা চলছিল। আমরা আমাদের সেই শিক্ষার্থীদের অত্যন্ত গর্বের সঙ্গে স্মরণ করি। তাদের এই বীরত্বকে আমি সম্মান জানাই, তাদের এই বীরত্বকে আমি স্যালুট জানাই। যে অভ্যুত্থানের সূচনা হয়েছিল, যে স্বপ্ন নিয়ে অভ্যুত্থানের সূচনা হয়েছিল, সেটি পূরণ হোক। বাংলাদেশের মানুষ একটি গণতান্ত্রিক দেশ চেয়েছিল। গণতন্ত্রের যেন অবশ্যই এই সুযোগ হাতছাড়া করা যাবে না। যে সুযোগ আমাদেরকে 24 দিয়েছে, সেটাকে কাজে লাগাতে হবে। সেজন্য আমাদেরকে দ্রুত গণতন্ত্রের পথে যেতে হবে, এর কোনো বিকল্প নেই। জি, ধন্যবাদ রাজীব আহমেদ আপনাকে। প্রিয় দর্শক, আসলেও আমরা বিকল্প আর কোনো পথ খুঁজতেও চাই না, কারণ এত রক্ত, বারবার এত মৃত্যু আমাদের সামনে না আসুক, আর যেন কোনো জুলাই আমাদের সামনে না ফেরে, সেই প্রত্যাশা আমরা রাখতেই পারি এবং সেই বিশ্বাস নিয়ে আমরা এগোতে চাই। প্রিয় দর্শক, আমরা বিশ্বাস করি রাজনৈতিক দ্বিধাদ্বন্দ্ব এবং সন্দেহ সংশয় সব দূর হয়ে যাবে। জুলাই গণ অভ্যুত্থানে আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিম আকরামরা যে প্রত্যয় নিয়ে নিজেদের জীবনকে তুচ্ছ জ্ঞান করে বন্দুকের সামনে বুকের পাঁজরকে ঢাল বানিয়ে দাঁড়িয়ে গিয়েছিল, তাদের সেই স্বপ্ন বাস্তবায়ন আমরা করব এবং তাদের সেই দেখানো পথ ধরেই এগিয়ে চলবে বাংলাদেশ, সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল জেডের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।